নমস্কার, আপনারা শুনছেন ক্রিপি কলোনি। ধরুন একদিন বিকেলবেলা আপনি বেড়াতে বেরিয়েছেন। হঠাৎ দেখলেন আড়াল থেকে একটা লোক আপনাকে নজরে নজরে রাখছে। আপনি যেই তার দিকে তাকিয়েছেন সেই মুহূর্তে সে সাৎ করে লুকিয়ে পড়ল। আপনি ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে সে কথা ভুলে গেলেন। পরের দিন বিকেলবেলা আপনি আবার বেড়াতে বেরিয়েছেন। আবারও সেই লোকটি আড়াল থেকে আপনাকে নজরে রাখছে। আপনি যেই তার দিকে তাকিয়েছেন সেই মুহূর্তে সে লুকিয়ে পড়ল। কী রহস্য আছে এই লুকোচুরির পিছনে? কোন ভয়ঙ্কর সত্যি এই লুকোচুরির মধ্যে লুকিয়ে আছে? জানতে হলে ক্রিপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প, সন্তোষ চট্টোপাধ্যায়ের লেখা গজেন সরকারের প্রায়শ্চিত্ত। প্রায় সাহেবই বলা চলে গজেন সরকারকে। ফর্সা টকটকে দেহের রং, প্রায় 6 ফিট, দীর্ঘ পেটানো চেহারা, মুখেও চোস্ত ইংরেজি বুলি। সহজেই তাকে সাহেব বলে চালিয়ে দেয়া যায়। পেশায় হীরের ব্যবসায়ী গজেন সরকার, অর্থাৎ ডায়মন্ড মার্চেন্ট, প্রচুর পয়সার মালিক। বোম্বাই শহরের অভিজাত পাড়ায় মস্ত সাজানো গোছানো আধুনিক একটা দোকানও আছে তার। গত 20 বছরে হীরের ব্যবসাতে অভাবনীয় উন্নতি করেছেন। দেশে বিদেশে প্রচুর সুনাম। ব্যবসায়ী মহল তাকে এক ডাকেই চেনে। মাঝে মাঝে বিদেশে তার মাল চালান যায়, আবার আসেও। লক্ষ লক্ষ টাকার কারবার। সে যাক, বিশেষ একটা কাজে দার্জিলিংয়ে এসেছেন গজেন সরকার। বেশ বড় একটা অর্ডার পাওয়া যাবে বলেই তার ধারণা। ভালো একটা হোটেলে উঠেছেন তিনি। দার্জিলিংয়ে এসেছেন মাত্র গতকালই। পার্টি এখনও এসে পৌঁছায়নি। তারা আসবে নেপাল থেকে। গজেন সরকারের কয়েকদিন আগে আসার কারণ শহরটা বেরিয়ে দেখার ইচ্ছে। দার্জিলিংয়ে আগে আসা হয়ে ওঠেনি তার, এই প্রথম। দার্জিলিং বেশ ভালো লেগে গেল গজেন সরকারের। ঠান্ডা থাকলেও আবহাওয়াটা ভারী চমৎকার ছিল কদিন ধরে। শরীর মন দুই চনমনে হয়ে উঠল। সেদিন বিকেলে ম্যালে এসে দাঁড়িয়েছিলেন। জায়গাটায় ভিড় মন্দ হয়নি। নানা জাতের আর বয়সের সকলে হাজির সেখানে। একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির শোভাতে তিনি মগ্ন হয়ে পড়েছিলেন। সূর্যের অস্ত যাওয়ার বিশেষ দেরি নেই। সামান্য অন্ধকারও নেমে এসেছে। আচমকা মুখ ফিরিয়ে তাকাতেই তার মনে হলো খানিকটা দূর থেকে একজন লোক যেন তারই দিকে তাকিয়ে রয়েছে। গজেন সরকার ভালো করে ঘুরে তাকাতেই দেখলেন লোকটা সাঁত করে কোথায় মিলিয়ে গেল। নিজের অজান্তেই শরীরটা একটু কেঁপে উঠল। 20 বছর আগের একটা ভয়ঙ্কর ঘটনার কথা চকিতে মনে পড়ে গেল। জোর করেই ভাবনাটা মন থেকে তাড়ানোর চেষ্টা করলেন তিনি। না, এসব কথা আর ভাববেন না। তাড়াতাড়ি হোটেলে ফিরলেন। আজ 20 বছর পরে কেন যে কথাটা মনে হলো।
হোটেলে ফিরে আসতেই ম্যানেজারের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, মিস্টার সরকার, একটু শুনে যাবেন। একজন আপনার খোঁজ করছিলেন মিস্টার সরকার। আমার খোঁজ নিচ্ছিল? হ্যাঁ, একটু বয়স্ক লোক, তবে কথাবার্তায় মনে হলো বাঙালি নন। কেমন একটু অদ্ভুত লাগলো আমার। গজেন সরকারের হঠাৎ কেন যেন ম্যালে দেখা লোকটার কথা মনে পড়ে গেল। কে হতে পারে লোকটা? যারা হিরে কেনার জন্য আসবে তাদের কেউ নিশ্চয় নয়। ম্যানেজার আবার বললেন, লোকটার নাম জিজ্ঞাসা করেছিলাম, তবে সে বলতে চাইল না, শুধু বলল পরে দেখা হবে। ভাবনায় পড়লেন গজেন সরকার। নিজের ঘরে গিয়ে একটা বই নিয়ে বসলেন চিন্তাটাকে তাড়াবার জন্য, কিন্তু মন কিছুতেই স্থির হচ্ছে না। ওর দার্জিলিংয়ে আসার কথা তো অন্য কারোর জানার কথা নয়। তাছাড়া ওই রকম চেহারার কোনো মানুষের সঙ্গে তো তার পরিচয় নেই। শুধু কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই যেন চাবুকে স্পর্শ টের পেলেন গজেন সরকার। অসম্ভব। যে কথাটা তিনি ভাবতে চাইছেন সেটাই বিংশ শতাব্দীতে বসে ভাবা যায় না। সে ব্যাপার কবে চুকে গেছে, আর সেটা 20 বছর আগের ঘটনা। নিজের ভাবনায় নিজেরই হাসি পেয়ে গেল গজেন সরকারের। কী সব অবাস্তব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছেন তিনি। মন চাঙ্গা করার উদ্দেশ্যে তিনি ঘণ্টা টিপে বেয়ারাকে ডাকলেন। বেয়ারা ঢুকতেই হুকুম দিলেন গজেন সরকার, হ্যাঁ, গরম কফি লাও। কফি এলে তা পান করতে করতে ভবিষ্যতের রঙিন দিনগুলোর কথাই ভাবতে বসলেন তিনি। এবার একবার সুইজারল্যান্ডে পাড়ি দিতে হবে। বিদেশটা এখনো দেখা হয়ে ওঠেনি তার। পরদিন সকালে মন বেশ ভালো হয়ে গেল গজেন সরকারের। আজই সেই পার্টির আসার কথা। মনে মনে চিন্তা করে নিলেন তিনি, বড় একটা দাও মারতে হবে এবার। খুব ভালো জাতের হিরে সঙ্গে আছে তার। বিকেলের দিকে একটু বেরোবেন বলে তৈরি হয়ে নিলেন তিনি। পার্টি আসবে সেই রাত 9টা নাগাদ। এখনও ঢের সময় বাকি। আবার ম্যালের সামনে এসে দাঁড়ালেন তিনি। আজও অনেক লোকের ভিড়ে উপচে পড়ছিল জায়গাটা। তারই মধ্যে তার মনে হলো আজও যেন কেউ তাকে লক্ষ্য করে চলেছে। চকিতে চারপাশে একবার দৃষ্টি বুলিয়ে নিলেন তিনি। পরক্ষণে তার শরীরটা কেঁপে উঠল। বেশ খানিকটা তফাতে একটা টিলার আড়াল থেকে সেই গতকালের মতোই একটা মুখ সাত করে সরে যেতে দেখলেন। না, তার কোনো ভুল হয়নি, কোনো সন্দেহ নেই, মুখখানা তাকেই লক্ষ্য করছিল। কে হতে পারে লোকটা? যেই হোক, তার উদ্দেশ্য যে ভালো নয় এটুকু টের পেতে দেরি হলো না গজেন সরকারের। ঠিক করলেন ব্যাপারটা যাচাই করে দেখতে হবে। মনে মনে সাহস এনে তিনি টিলার দিকে এগিয়ে চললেন। কতক্ষণ ধরে হাঁটছেন খেয়ালই ছিল না গজেন সরকারের। ম্যাল ছেড়ে অনেকটাই দূরে জলা পাহাড়ের রাস্তায় এসে পড়েছেন। আমাকে খুঁজছেন মিস্টার সরকার? হঠাৎ পাশেই কণ্ঠস্বরটা শুনে চমকে তাকালেন গজেন সরকার। অদ্ভুত চেহারা আর পোশাক পরা একটা লোক। কে
কে আপনি? আমাকে মনে নেই মিস্টার সরকার? না, কোনোদিন আপনাকে দেখিনি আমি। কি চান আপনি? আমি হ্যাঁ, 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 আপনি হোটেলে কেন আমার খোঁজে গিয়েছিলেন? একটু বসবেন না মিস্টার সরকার? কত কথা আপনাকে বলার ছিল যে। না, না, আপনার সঙ্গে আমার কোনো কথাই বলার নেই। চলে যান, চলে যান আপনি। যাব বলে যে আসেনি মিস্টার সরকার। আমাকে চেনেন না বললেন, কি ভুলো মন আপনার? 20 বছর আগের কথাটা বেমালুম ভুলে গেলেন? একবার ভালো করে দেখুন তো। আচমকা কি যেন ঘটে যেতে শুরু করলো গজেন সরকারের সামনে। কোথায় হারিয়ে গেল ম্যাল আর জলা পাহাড়। একটা অচেনা জায়গায় এসে পৌঁছেছেন তিনি। তার কানে আসছে ভরাট গলার আওয়াজ। গজেন সরকার, 20 বছর আগের সেই রাতের কথাটা ভেবে দেখো। সিমলা পাহাড়ে এসে দাঁড়িয়েছিল দুজন মানুষ, গজেন সরকার আর তাঁরই বন্ধু বিপুল চৌধুরী। বিপুল চৌধুরী গজেন সরকারকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকার হিরে সঙ্গে নিয়ে এসেছিল। সে হিরে গজেন সরকার বিক্রি করার ব্যবস্থা করে দেবে কথা ছিল। গজেন সরকারের শরীর কাঠ হয়ে উঠল। ওই ঠান্ডার মধ্যেও দরদর ধারায় তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। ওর চোখের সামনে ঠিক যেন সিনেমার মতো সব ঘটে যাচ্ছে। সবাই তাকাতেই দেখতে পেলেন একটা পাহাড়ি খাদের সামনে দাঁড়িয়ে আছে সেই লোকটা। আর তার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে দেখেই কেঁপে উঠলেন তিনি। লোকটা আর কেউই নয়, তিনি নিজে। 20 বছর আগের গজেন সরকার। এত দীর্ঘ বছর আগেকার দৃশ্য হলেও চিনতে ভুল হলো না তার। আবার সেই ভরাট গলা শুনতে পেলেন তিনি। তাহলে নিজেকে চিনতে তোমার ভুল হয়নি গজেন সরকার। পাশের লোকটাকেও চিনেছ নিশ্চয়ই? হ্যাঁ, বিপুল চৌধুরী। বন্ধ করো এসব, বন্ধ করো। আমি আমি ভয় পাই না, আমি ভয় পাই না। এসব ম্যাজিক, সব ম্যাজিক, সব 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 ধাপ্পা। আমি বিপুল চৌধুরী বলে কাউকে চিনি না, চিনি না, চিনি না। চেনো না? ও অথচ 20 বছর আগে তাকে চিনতে গজেন সরকার? তাকাও, তাকিয়ে দেখো তোমার সেদিনকার কার্যকলাপ আর বিশ্বাসঘাতকতার দৃশ্যটা আর একবার শেষবারের মতো দেখে নাও। বিশ্বাসঘাতকতা করে পাহাড়ে টেনে এনেছিলে তুমি সেদিন বিপুল চৌধুরীকে। তারপর তাকে সাহায্য করবে বলে আশ্বাস দেবার পর পাহাড় থেকে ধাক্কা মেরে তাকে অন্ধকার খাদে তুমি ফেলে দিয়েছিলে। তারপর
তারপর তারই সম্পদ গ্রাস করে আজ তুমি বিরাট ধনী। গজেন সরকার আতঙ্কে নীল হয়ে দেখলেন ২০ বছর আগের গজেন সরকার বিপুল চৌধুরী নামের সেই লোকটাকে এক ধাক্কা মেরে পাশের খাদে ফেলে দিলেন। আর ঠিক তখনই একটা ঝোড়ো ঠান্ডা বাতাস তার সর্বাঙ্গে হিমের পরশ বুলিয়ে দিল। কোথায় মিলিয়ে গেল সিমলা পাহাড়ের সেই দৃশ্য, একটা ঘন মসীকৃষ্ণ দীর্ঘ ছায়া বিশাল দুটো বাহুর মতোই যেন তাকে জড়িয়ে ধরতে এগিয়ে এলো। ছায়াটা ক্রমেই কাছে এগিয়ে আসছে আরও কাছে, এখনই জাপটে ধরবে হয়তো তাকে। একটা বিকট আর্তনাদ করে পাহাড়ি পথ ধরে ছুটে পালাতে লাগলেন গজেন সরকার। চারিদিকে কেউ কোথাও নেই, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়াও সরকার, যেও না সরকার, দাঁড়াও আমাকে। ছায়াটা এবার বিশাল একটা রূপ নিয়ে যেন ঝাঁপিয়ে পড়ল গজেন সরকারের ওপর। যেও না সরকার, দাঁড়াও, যেও না সরকার। বুক ফাটা এক আর্তদীর্ণ চিৎকার গজেন সরকারের গলা চিরে বেরিয়ে আসার পর মুহূর্তেই রাস্তা থেকে যেন শূন্যে ঢিকবাজি খেয়ে একটা অতল খাদের মধ্যে ছিটকে পড়লেন গজেন সরকার। কদিন পরে পুলিশ খুঁজে পেল তার বিকৃত মৃতদেহ। গজেন সরকারের সারা শরীরে অদ্ভুত সব দাগ, যেন কিছু দিয়ে তাকে চেপে ধরা হয়েছিল। পুলিশ শত চেষ্টাতেও মৃত্যুর কারণ নির্ণয় করতে পারল না। ক্রিপি কলোনিতে শুনছিলেন সন্তোষ চট্টোপাধ্যায়ের লেখা গজেন সরকারের প্রায়শ্চিত্ত। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আজকের গল্পপাঠ সূত্রধার ও গজেন সরকারের ভূমিকায় ছিলাম আমি রমেন। বিপুল চৌধুরীর ভূমিকায় ছিল তরুণ। হোটেলের ম্যানেজারের ভূমিকায় ছিল গৌরাঙ্গ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।